ক্লাসটা রেকর্ড করে দিলাম, গতকাল ক্লাসটা করছে, আর একটা রিপোর্ট দিয়ে একটু শুরু করে দিই, আজকে শেষ করে দিই 148 পর্যন্ত। তাহলে আজকে উপস্থান পর্ব হচ্ছে ফৌজদারি কার্য 145, যারা গতকাল ক্লাস করছিলেন শুনছিলেন, আর একটু রিভিশন দেন আপনারা। গতকাল এই ক্লাসটা বলছিলাম যে এই 145-এর বাস্তবিক প্রায়োগিক ক্ষেত্রটা কোথায়, এই সেকশনটা কোথায় ব্যবহৃত হয় মূলত। এটার মোটামুটি, যদিও বাস্তবিক অর্থে পুলিশি কার্যক্রম মানে কোর্টে গিয়ে অন 45 জারি করে, এবং কেন জারি করে, কোন ক্ষেত্রে জারি, উদ্দেশ্যটা কি, পুলিশের থানা এলাকায় এই সেকশনটা আমার মতে সরাসরি পুলিশি আহ, মানে পুলিশি সরাসরি ইনভলভ হওয়ার নিষেধও করছে, আবার আবার কার্যক্রমও করে এরকম অবস্থা। তো আমাদের হাইকোর্টের কিছু কিছু রুলস এবং আইনে কিছু বিধান রয়েছে, রোহিত করছে বা নিষেধাজ্ঞা আছে, যে পুলিশের জমি জমা সংক্রান্ত কাজ করতে পারবে না, এরকম সরাসরি পুলিশ হেডকোয়ার্টার, ডিএম হেডকোয়ার্টার নিষেধাজ্ঞা, বিভিন্ন কিছু আমাদের রুলস আছে, হাইকোর্টের সরাসরি রুলস আছে। তো এখানে এই যে 145 ধারাটা, সেকশনটা বলছে যে ল্যান্ড ডিসপিউটিং নামে পরিচিত। ল্যান্ড মানে ভূমি, ডিসপিউটিং মানে কি, কি হয়, বিরোধ হয়। ল্যান্ড জমি জমা নিয়ে কোনো জমি জমা সংক্রান্ত কোনো বিরোধ হলে তখন 145 সংক্রান্ত জারি করে। এবং এটা যদি যে আমরা জমি জমা সংক্রান্ত যদি প্রসিকিউশন দাখিল করে, আমরা কিন্তু পড়ছিলাম 107 ধারা যেটা পড়ছিলাম, অফিসার ইনচার্জ যদি মনে হয় জমি জমা সংক্রান্ত কোনো, দেখবেন আমরা থানা লেভেলে কাজ করলে এরকম প্রসিকিউশন দাখিল করে দেয় এদের বিরুদ্ধে, যে শান্তি ভঙ্গের আশঙ্কা করতে পারে যে কোনো সময় জমি জমা ভূমি নিয়ে। তখন আমরা যখন থানা ইয়েতে কাজ করি প্রচুর প্রসিকিউশন কাটতাম। এটা অফিসার ইনচার্জের ক্ষমতা, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন, ভালো মনোযোগ দেন সবাই। বলছে যে ডিসপিউটিং কনসার্নিং ল্যান্ড ক্ষেত্রে সেটা কি হবে, শান্তি ভঙ্গের আশঙ্কা কোথায় হবে, যে ভূমি জমি বিরোধের শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে কার্য পদ্ধতিটা কি হবে, সেটা একটা বিস্তারিত এখানে 10টা পয়েন্ট আছে, একটু মনোযোগ দিন সবাই। এটা আপনারা কে এডুকেশন করবে এখানে, কে জানতে পারবে। আমরা যখন জমি জমা সংক্রান্ত, আমি একটা পজিশন আছে, আমার আমার জমি নিয়ে যে কোনো সময় আমার আরেকটা পক্ষ আমার জমি দখল করতে চায়, তখন যে কোনো সময় একটা শান্তি ভঙ্গ কি হতে পারে, শান্তি ভঙ্গের আশঙ্কা থাকতে পারে। তাহলে এই যে বিষয়গুলো, শান্তিপূর্ণ আশঙ্কার কোনো সংবাদ, কোন যখন জেলা ম্যাজিস্ট্রেট বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট অন্য কোনো তথ্য পাবে, নিশ্চিত হন যে কোনো জমি, কোনো পানি বা কোনো একটা সীমানা, জমি পানি সীমানা নিয়ে যদি কোনো ধরনের কি ডিসপিউটিং হয়, কোনো বিরোধ হয়, সেই ক্ষেত্রে সেই বিরোধ সংক্রান্ত যাতে না হয়, বা সেইখানে বিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি জানা যায়, তখন কি করবে, একটা লিখিত আদেশ দিবে এবং কারণ উল্লেখ করবে, এই কারণ, এবং সংশ্লিষ্ট পক্ষদের আদালতে হাজির করবে, এবং তাদের যে দখল রয়েছে সেই দখল সম্পর্কে তাদের লিখিত বক্তব্য দেবে। যখন আদালতে গিয়ে যখন আপনি 145 জারিটা করেন, তখন আদালত সেটা জারি হওয়ার পর থেকে সরাসরি থানায় পাঠায় দিয়ে যায়। এটা কিন্তু মূলত শুধু থানার এই কার্যক্রম তা না, এটা যে ল্যান্ড অফিস যারা ভূমি সংক্রান্ত যে ভূমি সেই কার্যক্রম রয়েছে, এটা শুধু এইটা যখন থানায় আসে সরাসরি, আমরা যারা কাজ করছি সরাসরি, এটার কাজটা কি, 145 আসলে অফিসার ইনচার্জ যখন রিসিভ করেন, অফিসারে রিসিভ করে একজন অফিসার ইন্ডোজ করে দেন, একজন সাব ইন্সপেক্টর এসআই কে রিসিভ করার দেওয়ার পরে তিনি জাস্ট কি করেন, দুই পক্ষকে যাতে ওই ওই জমিতে, ওই ভূমিতে, ওই ওই এলাকায় বা যে একটা নির্দিষ্ট একটা এরিয়ার ভেদে ওই বাদী বা বিবাদী পক্ষকে একটা নোটিশ করে, জাস্ট নোটিশ করে, জাস্ট আপনি অবগতি করেন যে এইখানে আপনি কোনো ধরনের শান্তি ভঙ্গ ঘটাতে পারবেন না, আইন শৃঙ্খলা বিঘ্ন কোনো অপরাধ বা এরকম কোনো অপরাধ করতে পারবেন না, যাতে পরিবেশ স্বাভাবিক থাকে। একটা স্থিতি আদেশ, যে যে অবস্থায় সেই অবস্থায় থাকবে। এখানে অন্য কিছু, জাস্ট আপনার অন্য কোনো কিছু এখানে একজন সুযোগ নেই। আপনি জমি কারো দখল করে দিবেন, জমি নিয়ে কারো বসায় দিবেন, সরেজমি ঘটনাস্থল দেখবেন, জমি নিয়ে কাগজপাতি দেখবেন, থানায় ডাকবেন, এই ধরনের কোনো কাজ নাই। সরাসরি আপনি দুই পক্ষের নোটিশ করবেন যে একটা 145 জারি আছে, এখানে যে অবস্থায় সেভাবে থাকবে, যে দখলে আছে, যে কেউ যদি বিবাদী পক্ষ দখল থাকে, ধরে নিবে সে তারাই তারাই দখল, তারাই মালিক, কিন্তু যে পর্যন্ত এটা পুনরুদ্ধার না হবে সেই পর্যন্ত এই যে ব্যবস্থা এইভাবেই থাকবে, কোনো ধরনের কোনো করা যাবে না, কোনো পক্ষকে ডিস্টার্ব করা যাবে না। তাহলে এটা এই 145-এর একে এটাই বলছে, যখন কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো পুলিশ রিপোর্ট বর্ণনা করে নিশ্চিত হন কোনো জমি পানি ভূমি নিয়ে কোনো বিরোধ থাকে, তখন শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে যদি জানতে পারে, সেই ক্ষেত্রে কি করবে, লিখিত আদেশ দিবেন, কারণ উল্লেখ করবেন, সংশ্লিষ্ট পক্ষদের হাজির হতে বলবেন আদালতে, এবং তাদের পজিশন, তাদের দখল সম্পর্কে তাদের লিখিত একটা বক্তব্য চাবে। এটা হলো 45-এ 145-2 কি বলছে, এই ল্যান্ড এবং ওয়াটার বা পানি এবং জমি, ল্যান্ড মানে ভূমি, আর ওয়াটার পানি, এই এখানে কি কি অন্তর্ভুক্ত থাকবে, থাকবে ভবন, থাকবে বাজার, থাকবে মাছের ঘের, মৎস্যঘের, ফিশারিজ, ফসল, জমির আয় লাভ, রেন্টস, প্রফিট সব থাকতে পারে। একটা জমিতে যদি ফসল বা পুকুর নিয়ে একটা ঝামেলা 145 করছে, তো ওখানে যে আবার ফসল নিয়ে একটা অন্তর্ভুক্ত, এগুলো নিয়ে আদালতের কিছু কার্যক্রম রয়েছে। এরকম 145-3 বলছে যে আদেশের কপি প্রদান করবে, অপ্রয়োজনে থেকে সমন দিবে,
প্রয়োজনে এটাকে জানানোর জন্য, নোটিশ করার জন্য এটাকে দৃশ্যমান স্থানে টানাই দিবে, এরকম কার্যক্রম আছে। 145-4 যায় দেখবেন যে এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা যে ইনকোয়ারি টু পসেশন, এই যে যে যার দখলে রয়েছে এটা একটা কি করবে, ম্যাজিস্ট্রেট তদন্ত করবে। কি করবেন যে পক্ষগুলো দাবি নয়, শুধু অ্যাকচুয়াল পসেশন বাস্তব দখল দেখবেন যে কে এখানে পসেশন নিয়ে আছে সেটা বিষয় না, কিন্তু আসলে অ্যাকচুয়াল পসেশন কারা, একটু বাস্তব দখল রয়েছে, এটা একটা লিখিত বক্তব্য পরে শুনবেন, শুনানি নেবেন, প্রমাণ করবেন, প্রয়োজন অতিরিক্ত প্রমাণ নেবেন, তারপর সিদ্ধান্ত দেবেন কে ঘটনার সময় জমি দখলে ছিল। বিষয়টা হচ্ছে 148-এ যখন দেখবেন ম্যাজিস্ট্রেট নিজেও তদন্ত করতে পারেন। এটা শুনে তিনি তো নিজে তদন্ত করবেন না, কোর্ট থেকে দেখবেন এসেছিল এই কাগজপত্র কিন্তু আপনার কাজ না। আপনি জাস্ট প্রথমে এক নাম্বার আপনি কাজ করতে পারেন যে আপনি নোটিশ দিয়ে শেষ করে দেন, কাজ কার্যক্রম শেষ। কিন্তু ম্যাজিস্ট্রেট নিজেও সরজমিনে এসে তদন্ত করতে পারে, কাউকে দিয়ে তদন্ত করতে পারে। দেখলে এসেছিল ভবিষ্যৎ যারা থাকবে তারাও কিন্তু কাগজপত্র কাগজপত্র দেখবে, তারা একটা প্রতিবেদন দিবে যে প্রকৃতপক্ষে কে দেখে। আপনি লেখা দরকার না প্রকৃতপক্ষে মালিক অমুক। আপনি জাস্ট দুই পক্ষে জানাইছেন যে এখানে যে অবস্থা আছে এই অবস্থা, অন্য কোনো কিছু করতে পারবেন না। গুরুত্বপূর্ণ প্রভিশনটা হচ্ছে এখানে যদি কেউ 2 বছর 2 মাসের মধ্যে যদি জোরপূর্বক উচ্ছেদ থাকে, 2 মাসের, এটা কিন্তু এমসিকিউ, 2 মাসের মধ্যে কেউ জোরপূর্বক উচ্ছেদ থাকে তাহলে তাকে দখলকারী হিসেবে গণ্য করা যাবে। যেই থাকুক, বাদী থাকুক, বিবাদী থাকুক, জরুরি অবস্থায় ম্যাজিস্ট্রেট কি করবে, এটা যে কোনো সময় জব্দ করতে পারে, এটা ম্যাজিস্ট্রেট পারে। 145(5) কোনো পক্ষ যদি প্রমাণ করে আসলে কোনো বিরোধ নেই, যদি দেখা যায় এই জমিতে কোনো ল্যান্ড ডিসপিউটিং নামে কোনো বিরোধ নেই, তাহলে কি আদেশ বাতিল করে দিবে, মামলাটা বন্ধ করে দিবে। আর যদি বিরোধ থাকে ম্যাজিস্ট্রেট চূড়ান্ত আদেশ দিবে। দুইটা বিষয়, যদি মামলার প্রমাণ করে যে আসলে কোনো বিরোধ নাই তাহলে আদেশটা বাতিল করে দিবে, মামলা বন্ধ করে দিবে। কিন্তু বিরোধ থাকলে ম্যাজিস্ট্রেট কি করে, ফাইনাল একটা অর্ডার দিবে। তাহলে আমরা কি কি দেখলাম এখানে, বিরোধ বিরোধ ল্যান্ড ডিসপিউটের বিরোধ থাকবে, শান্তি ভঙ্গ ঘটাবে, কে দখলে ছিল, ফাইনাল অর্ডার দিবে। অর্থাৎ ল্যান্ড ডিসপিউটের ক্ষেত্রে পিস থ্রেট যদি হয়, শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে, পজিশন নিবে, ইনকোয়ারি করবে, ফাইনাল একটা অর্ডার দিবে। এটা হলো আপনার 145-4-5 পর্যন্ত। আচ্ছা, তারপর আমরা আরো আছে মনে হয় 6 থেকে মনে হয় আরো কয়েকটা আছে, 10 পর্যন্ত একটু দেখেন। হ্যাঁ, এখন যিনি দখল রয়েছেন মনোযোগ দেন, 145-6 যেটা, 6 থেকে 10 পর্যন্ত, এই দখলকারীর অধিকার মৃত্যু, নষ্টযোগ্য সম্পত্তি, অন্যান্য ক্ষমতা থাকলে কি করবে, মানে কেউ যদি মারা গিয়ে থাকে, ওখানে যদি মৃত্যু হয়ে থাকে, বা দখলকারীর অধিকারটা কেমন হবে, সেখানে যদি ফসল নষ্ট হয়ে যায়, এই সম্পদের বিলি ব্যবস্থাটা কেমন হবে। যে যদি 145-6 যেটা বলছে, যদি ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেয় কোনো পক্ষ জমির বাস্তবে দখলে কে ছিল, তাহলে ঘোষণা করবেন যে ওই পক্ষের দখল অধিকার, যেই থাকো তারই দখল থাকবে। তবে যতক্ষণ না পর্যন্ত আইনগতভাবে তাকে উচ্ছেদ করা হয়, সে আইনগতভাবে যদি অর্ডার নিয়ে এসেছে চলে যাবে, বাট তাকে আমি তাকে এখান থেকে তাকে যেতে বলি না, যে যে অবস্থায় ওর থাকবে। অন্য পক্ষকে দখল হস্তক্ষেপ করতে নিষেধ করবে, যে অন্য যে পক্ষ যে থাকবে তাকেও বলবে যে আপনি হস্তক্ষেপ করতে নিষেধ করবে। ভেরি ইম্পর্টেন্ট। যদি জোরপূর্বক জোরপূর্বক যদি দখলচ্যুত করা হয়, তাহলে ম্যাজিস্ট্রেট তাকে আবার দখল ফিরিয়ে দিতে পারবে। জোরপূর্বক যদি নিয়ে যায়, এই জমিটা আমার ছিল, সে আমার কালকে আমার জোরপূর্বক নিয়ে গেছে, তাহলে সেটা ম্যাজিস্ট্রেট ফিরিয়ে দিতে পারবে। এটা 145-6। আর 145-এর সাথে বলছে কি, যদি কোনো পক্ষ মারা যায়, যদি কোনো পক্ষ যে মারা যায় থাকে, তা আইনগত উত্তরাধিকার, যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যে মামলায় যুক্ত হবে, এবং একাধিক দাবিতে থাকলে সবাইকে পক্ষ করা হবে। যদি একাধিক, যে আমরা 5 জন থাকে, সবাই পক্ষ হবে, এর পক্ষ হবে। এরপর পুনরায় আবার তদন্ত চলবে। 145-8, যদি দেখা যায় এই বিরোধের সম্পত্তি কোনো সম্পত্তি রয়েছে যেখানে দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কি করবে, ম্যাজিস্ট্রেট কি করবে, সম্পত্তি নিরাপত্তা ভাবে আলাদা জায়গায় রাখবেন, সংরক্ষণ করবেন, বিক্রি করে দিবেন, ধ্বংস করে দেবেন, যেটাই হোক, আর সম্পত্তি বিক্রি আদেশ দিবেন। পরে তিনি সম্পত্তি কি সিদ্ধান্ত দেবেন, সম্পত্তি বিক্রি টাকা কার কাছে যাবে, এটা আদালতের সিদ্ধান্ত দেবে। 145-9, যে কোনো পর্যায়ে ম্যাজিস্ট্রেট কি করবে, সাক্ষীকে, যে সাক্ষী টাকির জন্য এই তদন্ত তালব করতে পারবে, কোনো নথি বা কোনো দলিল আদালতে হাজির করতে পারবে, যে কোনো সময় বলতে পারবে। 145-10 সর্বশেষ। তবে এই খুব ইম্পর্টেন্ট যে এই যে ম্যাজিস্ট্রেটের ক্ষমতাকে এটা কোনো কোনো কনফাইন করবে না, সীমাবদ্ধ করবে না। তবে তিনি প্রয়োজনে এই যে আমরা যে প্রসিকিউশন দাখিল করি 107 অনুযায়ী তিনি ব্যবস্থা নিতে পারেন, যে আপনারা আসছেন, আপনার যে কোনো সময় শান্তি ঘোষণা করতে পারেন, আপনার একটা মুসলেখা দিয়ে যান 1 বছরের জন্য, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 1 বছরের জন্য দিলেন। 1 বছরের জন্য একটা মুসলেখা দেন, তখন তারা মুসলেখা নিতে পারে এই এই 140 এর ক্ষেত্রে, যে আমরা এই জমিজমা সংক্রান্ত আমরা প্রচুর প্রসিকিউশন কাটছি এটা। তাহলে আমরা কি করব, দখলকারীকে এই দখলকারীকে কৃষক জমি রাখতে দেওয়া হবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত। মালিক মারা গেলে মামলা যুক্ত হবে, ধান নষ্ট হয়ে গেলে বিক্রি নির্দেশ দিবে, সাক্ষীকে ডাকতে আদালত আদেশ দিবে, এবং জমি নিয়ে ঝগড়া হলে অনফোর্ডের পাশাপাশি, জমি জমি যদি ঝগড়া হয় তাহলে অনফোর্ডের পাশাপাশি 107 দ্বারা প্রয়োগ করতে পারবে। এখানে এমসিকিউ যেগুলো আছে মোটামুটি এই এই কেন্দ্রিকই একটু একটু করে নেবেন, অন্য কিছু না। এই হলো 145। তাহলে 145-এর মূল বিষয় কি, মূল বিষয় হচ্ছে ল্যান্ড ডিসপিউটিং, জমি জমা সংক্রান্ত কোনো বিরোধ হলে তাহলে কি করবে, আপনিও এই অফিসার ইনচার্জ প্রসিকিউশন দাখিল করতে পারেন। এবং মূল ফোকাস হচ্ছে এখানে, যে এখানে জেলা ম্যাজিস্ট্রেট এবং ম্যাজিস্ট্রেট কি যে কোনো ভাবে জানতে পারে
যে কোনো ভাবে জানতে পারে, এই কারণে এদেরকে কেন তাদেরকে দেওয়া হবে না, শান্তিপূর্ণ আশঙ্কা বলতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এবং শুধু ব্যবস্থা নয়, এবং তাদের মালিকানা, তাদের দখল, এগুলো কি করবে, সরাসরি ইনকোয়ারি করবে। এখানে শুধু পুলিশের যে কার্যক্রমটা, শুধু জাস্ট হলো আমরা যেটা করি সেটার জন্য নোটিশ ছাড়া আর কোনো কোনো কার্যক্রম করি না। তাহলে 145 গেল, 146টা একটু দেখে আসি। এটা একটু এক এক লাইন করে নিয়ে নিই, এগুলো পরের গুলো একটু ইম্পর্টেন্ট কম। 146 হলো বিরোধ সম্পত্তিতে জব্দ বা অ্যাটাচমেন্ট করার ক্ষমতা, জাস্ট এইটুকু, আর কোনো দরকার নাই। যে জব্দ করতে পারে, পাওয়ার টু অ্যাটাচ সাবজেক্ট টু ডিসপিউটের ক্ষেত্রে এই যে বিরোধপূর্ণ যে সম্পত্তিতে জব্দ করতে পারে ম্যাজিস্ট্রেট, যদি মনে করেন যে কোনো পক্ষের সম্পত্তি দখলে নেই অথবা নিশ্চিত হতে পারছে না কে দখলে আছে, তাহলে তিনি কি করে এই সম্পত্তি অ্যাটাচ বা জব্দ করতে পারবে। যতক্ষণ না পর্যন্ত আদালত সিদ্ধান্ত দেয়। যখন এই ধরনের কোনো প্রসিডিউরটা হয়, আদালত মামলা হয়, তখন এটা কোর্টের সিদ্ধান্ত, সিভিল কোর্ট সিদ্ধান্ত নিবে কে প্রকৃত মালিক, কে দখলদার। আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। তাহলে ম্যাজিস্ট্রেট চাইলে এই অ্যাটাচমেন্ট তুলে নিতে পারেন, যদি শান্তিভঙ্গের আর আশঙ্কা না থাকে। যদি মনে করে যে আমি জব্দ করবে, যে আমাদের আওতায় নিয়ে আসবে, সমস্যা নেই। যদি দেখে পরবর্তী কোনো কিন্তু শান্তিভঙ্গের আইন নাই, কোনো ঝামেলা নাই, তাহলে এটা কি করবে, তুলে দিতে পারে। এটাই হলো মূল কথা এখানে। আর এখানে 146-2 রিসিভার নিয়োগ করতে পারে। যখন সম্পত্তি কোনো জব্দ করবেন, এই যে আমাদের যারা যেমন ডেস্টিনি সম্পত্তি, ডিএমপি আমরা কাজ করছি, যেখানে হচ্ছে যেখানে কোর্ট থেকে বলেছে এখানে রিসিভার কে করবে, কমিশনার হবে। তো সেখানে সংশ্লিষ্ট থানার যখন কমিশনারকে মহানগর কমিশনার রিসিভার গ্রহণ করে এই যে ডেস্টিনি সম্পত্তি, তখন কিন্তু কমিশনার কি করে, সেই এলাকার, যে এলাকায় সম্পত্তি রয়েছে সেই এলাকার পুলিশ সুপারকে অর্থাৎ এসপি কে নিয়ে যায়, তুমি এটাকে পরবর্তী একটা ব্যবস্থা নিয়ে তদন্ত করে এটা রিপোর্ট দিবে আমাকে। কোর্ট, পুলিশ হেডকোয়ার্টার, বিভিন্ন জায়গায় রিপোর্ট গুলো যায়। তো তখন ও পুলিশ সুপার কি করে, সেই ফাইলটা আবার কি করে থানা অফিসার ইনচার্জ কে না দিয়ে সেখানে তার সার্কেল এলাকাতে এএসপি কে ক্ষমতা দেয় রিসিভার গ্রহণ করে। তখন একজন অফিসার ইনচার্জ অটোমেটিকলি তখন সার্কেল কি করে অফিসার ইনচার্জ কে দিয়ে সে কার্যক্রম চালাতে পারে, এবং অথবা সে নিজেই কি করে দায়িত্ব থেকে এই কার্যক্রম করে চালাতে পারে। এরকম একই ম্যাজিস্ট্রেট সম্পত্তি জব্দ করে ম্যাজিস্ট্রেট নিজেও করতে পারেন, একজন রিসিভার তত্ত্বাবধায়ক, রিসিভার মানে তত্ত্বাবধায়ক নিয়োগ করতে পারেন। ঠিক আছে। সম্পত্তি এটার কাজটা কি, সম্পত্তি রক্ষা করবে, আদালতের নির্দেশ অনুযায়ী পরিচালনা করবে, তেমন আদালত রিসিভারের মতো ক্ষমতা পাবে এটা। অর্থাৎ যদি পরে সিভিল কোর্টও এটা রিসিভার নিয়োগ পাবে, ম্যাজিস্ট্রেট রিসিভার তাকে সম্পত্তি হস্তান্তর করবে, ম্যাজিস্ট্রেটের রিসিভার দায়িত্ব থেকে কি হবে, দায়িত্ব মুক্ত হবে। এইটা মোটামুটি এই উদাহরণটা কি, জমি নিয়ে দুই পক্ষের কেউ দখলে নেই, ম্যাজিস্ট্রেট এটা জব্দ করতে পারেন, হ্রাস করতে পারেন, দখল নিয়ে বিভ্রান্তি সম্পদ জব্দ করবে, দোকান নিয়ে বিরোধ হলে রিসিভার নিয়োগ করবে, ফসলের জমিতে পড়ে আছে রিসিভার রক্ষণ করবে, সিভিল কোর্ট পরে রিসিভার দেয় এবং ম্যাজিস্ট্রেটও রিসিভার হস্তান্তর করে। 146, 47 নাই, 148 সর্বশেষ দ্বারা লোকাল ইনকোয়ারি কোর্ট অ্যাজ টু কস্ট, অর্থাৎ বলছে এই ম্যাজিস্ট্রেট সরজমিনে এই স্থানীয় তদন্ত করতে পারে, লোকাল ইনকোয়ারি 148 যেটা বলছে। এই অধ্যায়ে আপনারা দেখবেন না, স্থানীয় যে লোকাল ইনকোয়ারিটা, যে স্থানীয় তদন্ত, যেমন জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত একজন ম্যাজিস্ট্রেট কি করবে, তার অধীনস্থ ম্যাজিস্ট্রেট দিয়েও তিনি তদন্তের দায়িত্ব দিতে পারেন, এবং তাকে লিখিত তার নির্দেশনা দিতে পারবেন, এবং তদন্ত খরচ বহন কে করবে, এবং তিনি কিন্তু এটা নির্ধারণ করে দিবেন, আপনি মেইন বইটা করে দেখবেন। যাকে তদন্ত দায়িত্ব দেওয়া হচ্ছে তার রিপোর্ট, মামলার প্রমাণ, এভিডেন্স সহ তিনি গ্রহণ করবেন। এটা 148-2। 148 যেটা বলছে যে কস্ট, যেটা খরচটা, অর্থাৎ 145, 146, 147, এই যে তিনটা উনি সিদ্ধান্ত দেওয়ার সময় ম্যাজিস্ট্রেট বলে দিবেন, সিদ্ধান্ত নেবেন মামলার খরচ কে দিবে তা নির্ধারণ করবেন। খরচ পুরাটা বা আংশিক হতে পারে, একাধিক পক্ষের মধ্যে ভাগ হতে পারে, যেটা এই কস্ট হতে পারে। তবে অবশ্যই এই খরচের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে সাক্ষীর খরচ, আইনজীবীর ফি, অ্যাডভোকেট ফি। সহজভাবে তাহলে আমরা দেখলাম কি 148 স্থানীয় লোকাল ইনকোয়ারিটা যেটা আসলো, ইনকোয়ারি রিপোর্ট কস্ট ফিক্স, অর্থাৎ ইনকোয়ারি তো স্থানীয় তদন্ত, রিপোর্ট হচ্ছে প্রমাণ হিসেবে ব্যবহার করবে, কস্ট যেটা কে টাকা নির্ধারণ করবে। এখন জমি জমা সংক্রান্তে স্থানীয় তদন্ত হলো, ম্যাজিস্ট্রেট প্রতিনিধি পাঠাইছে, তদন্ত রিপোর্ট আদালত প্রমাণ হিসেবে ব্যবহার করছে, এক পক্ষ মিথ্যা মামলা করছে তাকে খরচ দিতে বলা হয়েছে, সাক্ষী আনা খরচ দুই পক্ষকে ভাগ করে দিচ্ছে, আইনজীবীর ফি পরাজিত পক্ষকেও দিতে বলা, যদি পরাজিত হয় সেই পক্ষকেও দিতে বলা হয়। তাহলে 148 কি হলো, 148 হচ্ছে ফৌজদারি কার্যবিধির স্থানীয় তদন্ত খরচ, জাস্ট পুরোটা ম্যাজিস্ট্রেটের। এখানে আমরা 148 থেকে 145 থেকে 48 পর্যন্ত শুধু এমসিকিউ আসবে, কোনো রিটেনের কোনো প্রশ্ন নাই। এই বলে দিলাম মোটামুটি যেগুলো আছে এমসিকিউ। এখানে তদন্ত কে করবেন, অধীনস্থ ম্যাজিস্ট্রেট, তদন্ত রিপোর্ট কি হিসেবে ব্যবহার করা হবে, সেটা প্রমাণ হিসেবে, খরচ কে বহন করবে, ম্যাজিস্ট্রেট নির্ধারণ করবেন, খরচের মধ্যে কি কি থাকবে, সাক্ষীর ও আইনজীবীর ফি, এগুলো যেগুলো আছে জাস্ট আপনারা একবার রিডিং করে নেবেন, আর কোনো কিছু না। এই ছিল মোটামুটি আমাদের 145 থেকে 148 পর্যন্ত একসাথে আমরা একটা একটা ক্লাসের ভিতরে ঢুকাই দিচ্ছি। আশা করি সহজে বুঝতে পারছেন। আমরা আগামীকাল থেকে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করতেছি, যেখানে প্রত্যেকটা তার রিটেনের প্রশ্ন সবাই অ্যাটেন্ড করবেন। কম্বাইন্ড ক্লাস হবে, প্রত্যেকের 149 থেকে 176 পর্যন্ত রিটেনের প্রশ্ন, প্রত্যেকটা ধারা, বাদ দেওয়ার সুযোগ নাই।
তো কারো কোনো সমস্যা আছে এই যে 145 থেকে 148 পর্যন্ত?